গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপির মহাসচিব। এবং বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52। ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জোরপূর্বক অন্তর্ধান বা গুম হওয়া থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে এই সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সকালে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই চুক্তিতে স্বাক্ষর করেন। সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, কালো টাকা সাদা করার বিধি এবং রীতি বন্ধ করে দেয়া হবে, আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অর্থ পাচারের বিরুদ্ধে যা যা দরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে সরকার। হজের খরচ কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলেও জানান তিনি। সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। দেশের সার্বভৌমত্বের ক্ষতি করে এমন কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে আমির খসরু বলেন, দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য দিয়ে মৌলিক বিষয়গুলোতে কিভাবে কাজ করা যায়, এইসব বিষয়গুলো রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। রাশিয়ায় বাংলাদেশের পণ্যের বাজার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্পর্ক অর্থনৈতিক, পলিটিক্যাল, যেটাই হোক, সাংস্কৃতিক যেটাই হোক, সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে, বাংলাদেশের দেশের উপকারিতার উপরে। এর বাইরে তো আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে, আমার দেশের জনগণের ক্ষতি করে, দেশের ইন্টারেস্টের ক্ষতি করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোনো সম্পর্ক কারোর সাথে হতে পারে না। সুতরাং এটা রাশিয়ার ভাবে অ্যাপ্লাই করি ইকুয়ালি। থ্যাংক ইউ। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। অতি বৃষ্টি ও উজানের পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52 জনে ঠেকেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58 লাখ ছাড়িয়েছে। নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ভারী বৃষ্টি ও উজানের পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে ফেনীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে কমতে থাকা বন্যা পরিস্থিতির উন্নতিও হয়েছে। প্রতিনিধিদের দেয়া তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী নোয়াখালীর বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও বৃষ্টির কারণে একবারে সরছে না বন্যার পানি। এখনো তলিয়ে আছে জেলার পথঘাট
ও মানুষের বসতবাড়ি। আর ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ। আমার মারে মাত্র আশ্রয়কেন্দ্রে রাখিয়েছে, এখন 19টা ফ্যামিলি এই বাড়ির থেকে, এই গ্রামের থেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে। পানি এসে দরিয়া সাগরে বাসতাম আছে, গরু লো গোতান লো ছোট হুলান ছাবালো গড় হড়ি রয়েছে, কোনো রকম তিনি দুগা খাই জীবন বাঁচাইতাম আছি ইয়ারি। কষ্ট করে রান্না বান্না করতেছে, ওর তো ঘরের ভিতরে পানি ঢুকতে গেছে, তো আমরা কি করবো? আমরা তো আজ 15 দিন পানি এসে গেছে, আমরা তো করতে পারছি না। আমার এই চলতেছে এখন 72। আমার জীবনে বহু তুফান কত কিছু দেখছি, বহুত বন্যা দেখছি, এই ধরনের বন্যা আমার জীবনে আমি তবে ফেনীর বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে বন্যা পরবর্তী ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও পানিতে তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই এখনও ফিরতে পারেনি ঘরে। আমরা আসলে কখনো এরকম বন্যা দেখি নাই, খুবই ভয়াবহ এবং খারাপ পরিস্থিতি। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে এই ক্যাম্পে যারা আছে অনেক কষ্টে আছে। বহুত পানি, আমরা আশা চাই না, মনে করছি কি পানি কমবো, আমরা এই জায়গা থাকবো, বাধ্যগত ওই আমরা এই জায়গায় বসবাস করতেছি। ওনাদের খাওয়া দাওয়া যে ব্যবস্থা বা ওনাদের স্বাস্থ্য যে ব্যবস্থাগুলো, মেডিকেল কোনো টিম আমাদের এখানে নেই, বা বেসরকারিভাবে কোনো মেডিকেল টিম আমাদের এখানে কোনো সেবা সহযোগিতা এত আমরা পাচ্ছি না, ততটুকু আমার প্রয়োজন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচংয়ে ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এদিকে ডাকাতিয়ার পানি বাড়ায় মনোহরগঞ্জে বেড়েছে বন্যার পানি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল আজ সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। অপরদিকে একই সময়ে কার্যালয়ের গেটে দুদক চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমাজ উদ্দিন মজুমদার নামে এক প্রবাসী। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি সহ অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সেসব বিষয় নিয়ে আজ দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের একটি দল। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে হাসনাত আবদুল্লাহ জানান, তাদের নামে অনেক জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে কিছু চক্র। এদেরকে আইনের আওতায় আনা সহ বেশ কিছু সুপারিশ পেশ করা হয়েছে দুদক চেয়ারম্যানের কাছে। সমন্বয় পরিচয়ে বা আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না, আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি, বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের লিগ্যাল কোনো অথরিটি নেই, বা আমাদের নাম ব্যবহার করে বিশেষ কোনো সুযোগ সুবিধারও এখতিয়ার আমরা রাখি না, আমরা কাউকে বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়ারও আমরা এখতিয়ার রাখি না। সিস্টেমের মতো করেই চলবে। আমরা দুদকের কাছে অনুরোধটি নিয়ে এসেছি। এ সময় সার্জিস আলম বলেন, বিগত সরকারের সুবিধাভোগী অনেক প্রভাবশালী নামে মামলা হচ্ছে। এসবের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দুদক দিয়ে এই কাজটি এখন আসলে করানো হবে, যেটা আমরা দেখেছি অতীতেও এই কাজগুলো করানো হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠান দিয়ে, এর মধ্যে দুদকের একটি। আমরা জাস্ট দুদককে স্পষ্ট ভাষায় জানাতে এসেছি আমাদের জায়গা থেকে যে আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে যে একটি গণঅভ্যুত্থান ঘটিয়েছি, এই গণঅভ্যুত্থান আসলে এই স্পিরিট ধারণ করে না যে কাউকে আসলে মিথ্যা মামলা দেওয়া হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম কোনো কারণে, কিংবা কোনো একটি চাঁদাবাজি করা হবে রাজনৈতিক পরিচয় দেখিয়ে, কিংবা চাঁদাবাজি করা হবে একটি হুমকি দিয়ে। যে কাজগুলো বিগত 16 বছর হয়েছিল, সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায়, তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক। অপরদিকে দুদকের মূল ফটকের বাইরে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমাজ উদ্দিন মজুমদার নামের এক প্রবাসী যুবক। গত 20 আগস্ট চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এমাজ। আমি মনে করি বাংলাদেশের সংবিধান অনুসারে তার দায়িত্ব এবং কর্তব্যে অবহেলা আছে, এটা বলে আমি হাইকোর্ট থেকে লিগ্যাল নোটিশ জারি করেছিলাম। আমি সসম্মানে ওনার পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু উনি নেননি। এটা আমাদের ব্যর্থতা। চেয়ারম্যান পদত্যাগ না করলে রবিবার থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই প্রবাসী। সুতরাং রবিবারে আবার আসবো, দেখা হবে। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চিকিৎসা সেবায় এশিয়া মহাদেশে অনুকরণীয় হতে বদ্ধপরিকর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এমনটাই জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ও সহযোগী অধ্যাপক ডক্টর খালিদ মাহমুদ শাকিল। তিনি বলেন, বৈষম্যের দেয়াল ভেঙে যে নতুন বাংলাদেশের দ্বার উন্মোচিত করেছে শিক্ষার্থীরা, তাদের সম্মানেই চিকিৎসা সেবায় বিপ্লব ঘটাতে প্রস্তুত তারা। শাহরিয়ার মাসুমকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন বাতেন বিপ্লব। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি কালের বিবর্তনে এখনও দেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল হিসেবে টিকে আছে। তবে সেবার মান নিয়ে বিগত সময়ের সকল অভিযোগের পাঠ চুকিয়ে নতুন করে ঢেলে সাজাতে চান নতুন দায়িত্বপ্রাপ্তরা। ডক্টর খালিদ মাহমুদ শাকিল বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দায় বাড়িয়ে দিয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কিছুদিন আগে, এখনও চলছে, চলমান। হাজার হাজার আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে। বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এনেছে ৫ই আগস্ট। এটা কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরকে নাড়া দিয়েছে এবং আমরা যারা বিভিন্ন পর্যায়ে কাজ করছি, আমি গতকালকে সচিবালয়ে আমি ঘুরে এসেছি, প্রত্যেকের মধ্যে একটা দেখলাম উদ্দীপনা যে এখানে ভালো কিছু করতে হবে। ৭১-এ দেশ স্বাধীন হলেও স্বৈরশাসকের কবলে তিলে তিলে বাক স্বাধীনতাও হারিয়ে ফেলেছিল প্রতিটি মানুষ। একইভাবে সব সেক্টরকেই জিম্মি করা হয়েছিল। বর্তমানে শিক্ষার্থীরা সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ গড়ার আশা জাগিয়েছে বলেও মন্তব্য তার। আমরা দায়িত্ব পেয়েছি এবং আমরা নতুন বাংলাদেশও দেখতে পাচ্ছি এবং আমরা এখন কাজ করতে পারবো। এখানে আমাদের অনেক উন্নয়নের অনেক ব্যাপার আছে। শিশু হাসপাতালকে আমরা এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এবং আমি মনে করি পৃথিবীর বুকে এবং এই হাসপাতালেই পেডিয়াট্রিক একটা বড় হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাল্লাহ। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত এবং স্মার্ট সেবা নিশ্চিত করার প্রক্রিয়া এগিয়ে চলছে বলেও জানান ডক্টর খালিদ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। যুক্তরাষ্ট্র কানাডা দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মেক্সিকো। আমাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র কানাডার দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মেক্সিকো। এক সংবাদ সম্মেলনে এই পদক্ষেপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ। লোপেজ বলেন, এই বিরতি দূতাবাসগুলোর সাথে, দেশগুলোর সাথে নয়। কূটনীতিকরা মেক্সিকোর স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হলেই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাদের মেক্সিকোর সার্বভৌমত্বকে সম্মান করা শিখতে হবে। সম্প্রতি মেক্সিকোর বিচার বিভাগে আনা একটি সংস্কার নিয়ে সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার মন্তব্য করেন। তিনি এই সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মেক্সিকোর গণতন্ত্রের কার্যকারিতার জন্য এটি একটি বড় ঝুঁকি। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মৃত্যুর এই উচ্চ হার বিশ্বের আর কোথাও নেই। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। চলতি বছর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ের দ্বিগুণের বেশি। আমাদের 2 সিটি কর্পোরেশনে আরও অ্যাক্টিভ হওয়া উচিত। ওরা যত বেশি অ্যাক্টিভ হবে ডেঙ্গু তত বেশি কন্ট্রোল হবে। তবে ডেঙ্গুর ম্যানেজমেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে। মানুষকে এখন সচেতন অনেক বেশি। একটু প্লেটলেট কমে গেলে তাড়াতাড়ি হাসপাতালে আসে। জেনেটিকলি তো একটু চেঞ্জ হবেই, কারণ টাইপিং তো চেঞ্জ হয়। তবে জ্বর আসে, কিন্তু জ্বর বেশি দিন থাকে না। আমরা সাধারণত ফ্রুট জুস টুস বলি, প্লেন্টি অফ ড্রিঙ্কস বলি, অরাল স্যালাইন বলি, লেবুর শরবত বলি, এগুলো বেশি করে খেতে বলি আর কি। এবং একটু বিশ্রামে থাকতে পারি বলি, যাতে ব্লাড প্রেশার ফল না করে।
ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারের ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। আমরা রেড ক্রিসেন্টের মধ্যে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি যে ডেঙ্গু থেকে বাঁচার কি উপায় কি করবেন। সেই জন্য বলা হয় যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন। যেমন আমার বাড়ির আঙ্গিনায়, আমার ফুলের টবে, আমাদের বাড়ির কার্নিশে যেন পানি জমে না থাকে। যে বাড়িতে ডেঙ্গু রোগী থাকবে সেও মশারি টাঙাবে, আর যারা ভালো তারা মশারি টাঙাবে। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ, তারপরও প্রস্তুতি প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গুম ও বিচার বহির্ভূত হত্যা বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের পক্ষে সই করলেন ডক্টর ইউনূস। বন্ধ হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানালেন বিএনপির মহাসচিব। এবং বন্যা আক্রান্ত 11 জেলায় নিহতের সংখ্যা বেড়ে 52। ফেনীতে উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি নোয়াখালী ও লক্ষ্মীপুরে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাই শুভরাত্রি।